আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? তোমাদেরকে স্বাগতম আমাদের ড্যাফোডিল একাডেমিতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টার নাম কি বলো? নিম্ন শ্রেণীর জীব। আমরা নিম্ন শ্রেণীর জীব নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকে আমরা যেই তিনটা টপিক নিয়ে কথা বলবো এই অধ্যায়ের, এটা মূলত আমাদের এই অধ্যায়ের প্রথম অংশ। আমরা তো আর একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করতে পারবো না, দুইটা অথবা তিনটা ক্লাস লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম অংশ। এই প্রথম অংশে আমরা কি কি শিখবো দেখো। আমরা আজকে আলোচনা করব অণুজীব নিয়ে, তারপরে আমরা কথা বলবো অণুজীব জগৎ নিয়ে, অণুজীব জগৎ, এবং আমরা কথা বলবো ভাইরাস নিয়ে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই তিনটা জিনিস। আজকের এই ক্লাসটা করার পর আমাদের অণুজীব জগৎ এবং ভাইরাস এই বিষয়গুলো সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা হয়ে যাবে আশা করি। এগুলো নিয়ে আমাদের আর সমস্যা হবে না। দেখো, প্রথমে আমরা আলোচনা করব অণুজীব নিয়ে। আমাদের চারপাশে তো আমরা কত ধরনের জীব দেখতে পাই, কত প্রাণী দেখতে পাই, তাই না? গাছপালা, হাঁস মুরগি, মানুষ, গরু ছাগল, আমরা কত জীব দেখতে পাই। এদেরকে তো আমরা চোখে দেখতে পাই, কিন্তু এমনও জীব আছে আমাদের চারপাশে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। ওরা অনেক ক্ষুদ্র। এদেরকে দেখতে হলে কি হয়? অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। এটা খুব ছোট, এদেরকে দেখতে কি লাগে? অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। এদেরকেই আমরা অণুজীব বলে থাকি। তাহলে অণুজীব সম্পর্কে প্রথম যে কথাটাই আমরা তথ্যটা লিখতে পারি সেটা হচ্ছে কি, এদেরকে আমরা খালি চোখে দেখব না, খালি চোখে দেখা যায় না। তাহলে আমরা অণুজীব সম্পর্কে একটা তথ্য জেনে ফেললাম, এদেরকে আমরা খালি চোখে দেখব না, দেখা যায় না। এদেরকে দেখতে কি লাগে? এদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়। তো 2 নাম্বার তথ্য যেটা আমরা অণুজীব সম্পর্কে লিখতে পারি, দেখো, অধিকাংশের সুগঠিত নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এই সুগঠিত নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝে, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে আসলে সুগঠিত নিউক্লিয়াস জিনিসটা কি। তো প্রথমে আমরা একটা নিউক্লিয়াসের ছবি আঁকি, চলো। দেখো, আমরা একটা নিউক্লিয়াসের ছবি এঁকেছি। তো একটা সুগঠিত নিউক্লিয়াস বা একটা আদর্শ নিউক্লিয়াস হতে হলে নিউক্লিয়াসের মধ্যে 4টা উপাদান থাকা লাগবে। এই নিউক্লিয়াস মূলত থাকে কোথায়? এটা আমাদের দেহের কোষে থাকে। আমাদের দেহটা কিন্তু অসংখ্য কোষ দিয়ে গঠিত। যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো তখন আমরা দেখব আমাদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত, এবং এই কোষের ভিতরে এই নিউক্লিয়াসটা থাকে। হ্যাঁ, তো নিউক্লিয়াসের মধ্যে যদি 4টি উপাদান থাকে, গুরুত্বপূর্ণ উপাদান, তখন সেই নিউক্লিয়াসটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারি। তো কি কি 4টা উপাদান চলো দেখি। প্রথমত, এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে একটা পর্দা আছে, হ্যাঁ, এই পর্দাটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা। তাহলে এটা একটা অংশ। দেখো, নিউক্লিয়াসের ভিতরে এরকম কালো ঘন একটা গোলাকার বস্তু দেখতে পাচ্ছি আমরা, দেখছো? এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস, আমি এই পুরো নামটাকে এই যে ভাইঙ্গা লিখছি আর কি, একসাথে হবে নিউক্লিওলাস। তারপরে দেখো, নিউক্লিয়াসের ভিতরে এই যে এরকম সুতার মতো পেঁচানো দেখতে পাচ্ছ, এইগুলাকে
বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, এগুলো থেকে মূলত ক্রোমোজোম তৈরি হয়। তো এটাকে আমরা বলতে পারি ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। এরপরে দেখো নিউক্লিয়াসের ভিতরে এই যে আমি এরকম ডট 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 দিয়েছি, এটা হচ্ছে জেলির মতো থকথকে তরল পদার্থ, জেলির মতো অর্ধ তরল আর কি। তো এই জেলির মতো থকথকে তরল পদার্থটাকে আমরা বলে থাকি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা আরেকটা এই যে ছিদ্র দেখতে পাচ্ছ, এটা মূলত নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ অংশ না, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র। তো নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চারটা, কি কি বলো দেখি। প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেনটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে এই যে পর্দাটা, এটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলে থাকি, বুঝছো। দুই নম্বরটা কি, এই যে দেখো নিউক্লিয়াসের ভিতরে এই যে ঘন বস্তুটা, কালো ঘন বস্তুটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। তিন নাম্বার কি, দেখো এই নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতার মতো পেঁচানো দেখতে পাচ্ছি আমরা, বস্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, জালের মতো। আরেকটা দেখো নিউক্লিয়াসের ভিতরে এই যে অর্ধ তরল জেলির মতো তরল পদার্থ, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে যদি এই চারটা উপাদান একটা নিউক্লিয়াসে থাকে, সেই নিউক্লিয়াসটাকে আমরা বলে থাকি একটা সুগঠিত নিউক্লিয়াস, ঠিক আছে। আর যদি কোন নিউক্লিয়াসে এই চারটা উপাদান না থাকে, একটাও কম থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো না। এই অণুজীবগুলোতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের নিউক্লিয়াসটা কেমন হয় একটু দেখো। এদের প্রথমত এই নিউক্লিয়ার মেমব্রেনটাই থাকে না নিউক্লিয়াসের মধ্যে, তারপরে নিউক্লিওলাসটাও থাকে না, থাকে শুধু কি, তাহলে থাকে শুধু এই ক্রোমাটিন জালিকা। হ্যাঁ, এই ক্রোমাটিন জালিকাটা শুধু থাকে আর এই নিউক্লিওপ্লাজমটা থাকে। তার মানে ওদের নিউক্লিয়াসটা একদম গরিব নিউক্লিয়াস, ঠিক আছে, কম দামি নিউক্লিয়াস, কোন রকম একটা নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের চারদিকে কি, নিউক্লিয়াসের পর্দাটাই নাই, তারপরে নিউক্লিওলাস নাই, এরকম নামে মাত্র একটা নিউক্লিয়াস ওদের থাকে। তো এই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দিয়ে যে কোষগুলো গঠিত হবে, সেই কোষগুলোকে আমরা বলি প্রকৃত কোষ। কি বলে থাকি? প্রকৃত কোষ। এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবা। সুগঠিত নিউক্লিয়াস দিয়ে যেই কোষ গঠিত হবে, যেই কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, সেই কোষকে আমরা বলে থাকি প্রকৃত কোষ। আবার যেই কোষের মধ্যে কিনা এই ধরনের নিউক্লিয়াস থাকে, এরকম গরিব নিউক্লিয়াস থাকে, সেই কোষটাকে আমরা বলে থাকি আদি কোষ। কি বলে থাকি? আদি কোষ। তাহলে এখন আদি কোষ আর প্রকৃত কোষকে তুমি কিন্তু বুঝতে পারলা, ঠিক আছে। যেই কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, সেই কোষটাকে আমরা কি বলবো? প্রকৃত কোষ। আর যেই কোষের মধ্যে কিনা এরকম সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, সেটাকে আমরা বলবো আদি কোষ। প্রকৃত কোষ দিয়ে যেই সকল জীব গঠিত, সেগুলো হচ্ছে প্রকৃত কোষী জীব। আর আদি কোষ দিয়ে যে সকল জীব গঠিত হবে, তাদেরকে আমরা কি বলবো? আদি কোষী জীব বলবো। খুব সহজ। তো অণুজীবের ক্ষেত্রে অধিকাংশ অণুজীবের মধ্যেই সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অধিকাংশ বলার মানে কি, কিছু কিছু অণুজীব আছে আবার যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস, অণুজীব সম্পর্কে আমরা আরেকটা তথ্য শিখতে পারি। দেখো এদেরকে আদি জীবও বলা হয়। এদেরকে কি বলা হয়? আদি জীবও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অণুজীবকে কেন আদি জীব বলি? প্রশ্ন করতে পারে তোমাকে, অণুজীবকে কেন আদি জীব বলা হয়? তাহলে দেখো, অনেকের মতে জীবনের সূত্রপাত হয়েছে অণুজীব থেকে। যখন জীবন ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী ছিল না, এটা অনেকের মতে।
তখন অণুজীব ছিল এবং ওই অণুজীব থেকে আস্তে আস্তে বিভিন্ন জীবনের সূত্রপাত হয়েছে। আদিতে এরাই ছিল, অণুজীবরাই ছিল, এই জন্য অণুজীবকে আদি জীব বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা অণুজীব সম্পর্কে কিন্তু তথ্য জানতে পারলাম। প্রথম তথ্য কি জানতে পারলাম? দেখো, এদেরকে খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখলে তো এরা অণুজীব হয় না। ঠিক আছে, অণুজীব হবে এতটাই ক্ষুদ্র যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না, অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখতে। এবং অধিকাংশ অণুজীবের ক্ষেত্রে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না? আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবং এদেরকে আদি জীবও বলা হয়। তাহলে দেখো, পৃথিবীতে যত অণুজীব আছে, এই সকল অণুজীব নিয়ে কিন্তু অণুজীব জগৎ গঠিত হয়। কি গঠিত হয়? অণুজীব জগৎ। পৃথিবীর সকল অণুজীবকে নিয়ে আমরা অণুজীব জগৎ তৈরি করেছি। তখন এই যে অণুজীব জগৎ, এই অণুজীব জগৎকে আবার 3টা রাজ্যে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে দেখো, রাজ্য 1, এই রাজ্য 1-এর নামটা হচ্ছে অ্যাকেরিউটা। কি নাম বলো দেখি? অ্যাকেরিউটা। এ হচ্ছে রাজ্য 1। তো এই রাজ্য 1-এর মধ্যে আমরা কোন অণুজীবগুলোকে রেখেছি? যারা অকোষীয়, যারা অকোষীয়, অর্থাৎ এদের সম্পূর্ণ কোনো কোষ নেই। এই অ্যাকেরিউটা রাজ্যে যারা আছে এদের কোষ নেই, এরা অকোষীয়। যেমন ভাইরাস, উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ভাইরাস। আমরা ভাইরাস নিয়ে একটু বিস্তারিত পড়ব কিছুক্ষণ পরেই। ভাইরাসের কিন্তু কোষ নেই, সে শুধুমাত্র প্রোটিন। প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ। প্রোটিনের বাংলা কি? আমিষ। তার একটা আবরণ থাকে, সেই আবরণটা আমিষ বা প্রোটিনের তৈরি, আর ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। এই দিয়ে ভাইরাস গঠিত। ভাইরাসের আর কিছুই নেই, কোষের কোনো উপাদানই নেই। তো অ্যাকেরিউটা রাজ্যে আমরা সেই সকল অণুজীবকে রেখেছি যারা একবারে অনেক ক্ষুদ্র। এরা এতটাই ক্ষুদ্র, এদেরকে আমরা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখি না। এদেরকে দেখতে হলে একবারে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে। বুঝতে পারছো? এরা এতটাই ক্ষুদ্র। তো এই ভাইরাস, সে হচ্ছে অ্যাকেরিউটা রাজ্যের অন্তর্গত। রাজ্য 2, দেখো, রাজ্য 2-এর নামটা হচ্ছে প্রোক্যারিউটা। কি বলো দেখি? প্রোক্যারিউটা। এই রাজ্যে আমরা কাদেরকে রেখেছি? যে সকল অণুজীবগুলো আদিকোষী। কারা? যারা আদিকোষী। এখন আদিকোষী বলতে কি বোঝায় আমি কিন্তু কিছুক্ষণ আগে মাত্র তোমাদের বলেছি। যেই সকল কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত না, সেই কোষটাকে আমরা আদিকোষ বলে থাকি। আর আদিকোষ দিয়ে যেই জীবের দেহ গঠিত, সেই জীবটাকে আমরা আদিকোষী জীব বলে থাকি। তার মানে এই যে রাজ্য 2, এই রাজ্য 2-এর মধ্যে যেই সকল জীব আছে তাদের কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার মানে তাদের কোষগুলো আদিকোষী, আদিকোষ। ঠিক আছে, তো তাদেরকে আমরা আদিকোষী বলবো। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বলো? ব্যাকটেরিয়া। কি বলো? ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কোষ কিন্তু আদিকোষ, কারণ ব্যাকটেরিয়ার কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, গরিব নিউক্লিয়াস থাকে তার কোষে। এরপরে দেখো রাজ্য 3, রাজ্য 3। রাজ্য 3-এর নামটা হচ্ছে ইউক্যারিওটা। অণুজীবদের মধ্যে এর একটু বড় লোক, বুঝতে পারছো? এদের কোষটা হচ্ছে প্রকৃত কোষ, তাই এদেরকে আমরা প্রকৃত কোষই বলে থাকি। কারণ কি? কারণ এদের কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের কোষে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াসে 4টা উপাদান আমরা দেখেছি, সবগুলো উপাদান থাকে। এই জন্য এদের কোষটা প্রকৃত কোষ, তাই এদেরকে আমরা প্রকৃত কোষ বলে থাকি। এদের উদাহরণটা কি হতে পারে? ছত্রাক। তারপরে কি হতে পারে বলো? শৈবাল এবং হচ্ছে প্রোটোজোয়া। এই সবগুলো টার্ম নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব। শৈবাল নিয়ে, ছত্রাক নিয়ে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব।
ঠিক আছে, আমরা শুধু আজকে যে প্রথম অংশ এটাতে আমরা শুধু ভাইরাস নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা পৃথিবীতে যত অণুজীব আছে সব অণুজীব নিয়ে একটা অণুজীব জগৎ। এই অণুজীব জগৎকে আমরা 3টা রাজ্যে ভাগ করেছি। রাজ্য একে আমরা কাদেরকে রেখেছি? রাজ্য একের নাম হচ্ছে অ্যাকেরিউটা। এই অ্যাকেরিউটা রাজ্যে আমরা কাদেরকে রেখেছি? যে সকল অণুজীবগুলো অকোষীয়, যেমন ভাইরাস। রাজ্য 2 এর নামটা হচ্ছে কি? প্রোক্যারিওটা। ঠিক আছে, তো এদের এই যে দেখো, নামটাকে বিশ্লেষণ করলেও আমরা বুঝতে পারবো ক্যারিও কথাটা কোত্থেকে এসেছে। ক্যারিও কথাটা এসেছে নিউক্লিয়াস থেকে। ক্যারিওন, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওন মানে কি? নিউক্লিয়াস। তো অ্যাকেরিওটা গ্রিক ভাষায় এ মানে হচ্ছে গিয়ে না, এ মানে কি? না। তাহলে ক্যারিও মানে কি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে এসেছে। তার মানে না এবং নিউক্লিয়াস মিলে মিলে কি হয়? এই রাজ্যে যারা থাকবে তাদের কোনো নিউক্লিয়াস নেই, এদের নিউক্লিয়াসই নাই। ভাইরাস, ভাইরাসের কোনো নিউক্লিয়াস থাকে না। প্রো, প্রো মানে হচ্ছে আদি। ক্যারিও তার মানে এদের নিউক্লিয়াসটা আদি নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস না। আর ইউক্যারিওটা মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত। ঠিক আছে, তো এখন যেহেতু আমরা অণুজীব এবং অণুজীব জগৎ নিয়ে কথা বলেছি, তাহলে আমরা রাজ্য এক অ্যাকেরিওটা এই রাজ্যের অন্তর্গত যেই অণুজীবটা আছে সেই অণুজীবটা নিয়ে কথা বলবো, ভাইরাস নিয়ে কথা বলবো আমরা। একটু দেখো, তাহলে আমরা যদি ভাইরাস নিয়ে কথা বলি, প্রথমেই আমরা বলতে পারি যে ভাইরাস হচ্ছে গিয়ে অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত, তাই না? ভাইরাস কি? অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত। দেখো, আমরা কত তথ্য লিখতে পারবো ভাইরাস সম্পর্কে চাইলে। প্রথমেই আমরা লিখতে পারি অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত। আমরা একটু আগে দেখলাম, এরকম তো নিজে থেকে অনেক তথ্য লিখতে পারবে। এখন ভাইরাস যেহেতু একটা অণুজীব, আর এটা কি খালি চোখে দেখা যাবে? খালি চোখে দেখা যাবে না। তো আমরা লিখতে পারি যে একে খালি চোখে দেখা যায় না, আর এই ভাইরাসটা শুধু খালি চোখে দেখা যায় না বললে কথা ভুল হবে। এটা আলোক অনুবীক্ষণ যন্ত্র, যেগুলো সাধারণ অনুবীক্ষণ যন্ত্র, এগুলো দিয়েও ভাইরাসকে দেখা যায় না। এটাকে দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে, খুবই উন্নত মানের অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, কি লাগবে বলো? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। এই ছাড়া দেখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা তো অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে দেখা যায়। আরেকটা কি বলতে পারি আমরা? যেহেতু অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত, আর অ্যাকেরিওটা রাজ্যের অন্তর্গত ওর কি কোষ থাকবে? কোষ থাকবে না। এর কোষের কোনো উপাদানই নেই ভাইরাসের মধ্যে। কোষের প্লাজমালেমা, প্লাজমালেমা কি? কোষের একটা প্রাচীর থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসের যেমন একটা প্রাচীর ছিল, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক সেরকম কোষের একটা প্রাচীর থাকে, সেটাকে আমরা বলে থাকি প্লাজমালেমা। দেখো, প্লাজমা লেমা। তারপরে কোষের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম। আর কি থাকে বলতো কোষের ভিতরে? কোষের বাইরের পর্দাটা হচ্ছে প্লাজমালেমা, কোষের ভিতরে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, হ্যাঁ, এগুলো কি কোষের মধ্যে থাকে না? তুমি কি মনে করছো ভাইরাসে এগুলো থাকে? এগুলো কিচ্ছুই থাকে না ভাইরাসে। প্লাজমালেমা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ভাইরাস এগুলার কিছুই থাকে না, ইত্যাদি কিছুই নাই। তো যেহেতু এগুলো কিছুই নেই, মানে কোষের গুরুত্বপূর্ণ উপাদান যা যা আছে ভাইরাসে কিছুই নেই, তাহলে ভাইরাসকে কি আমরা কোষীয় বলতে পারি? তাই ভাইরাস কি? এটাকে আমরা অকোষীয় বলতে পারি। তার মানে তার কোনো কোষ নাই, অকোষীয়। বুঝতে পারছো বাচ্চারা? তাকে আমরা অকোষীয় কেন বলছি? কোষীয় হইতে হলে তো কোষের গুরুত্বপূর্ণ একটা দুইটা উপাদান থাকা লাগবে, তার মধ্যে থাকা লাগবে না? কিছুই নাই, সে এতটাই গরিব। ঠিক আছে,
কিছুই নাই তার মধ্যে। প্লাজমা লেমা নাই, সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াস নাই, কিছুই নেই। কি আছে তার দুনিয়া? কি কিছু নেই তার। শুধু কি আছে? দুইটা সম্পদ আছে তার। এক নাম্বার সম্পদ কি? তার আছে একটা প্রোটিন আবরণী। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, এই দুইটা জিনিস দিয়ে সে গঠিত। এটা নিয়ে সে গর্ব করে। তার আর তো কিছু নাই বলার মতো। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, এই দুইটা জিনিসই তার আছে। সরি, আমরা একটা ভাইরাস আঁকি, আঁকলে বুঝতে পারবো। দেখো, ব্যাকটেরিওফাজ নামে একটা ভাইরাস আছে, দেখতে এরকম। দেখো, এই যে এরকম। দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই ভাইরাসটার নাম কি? ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো দেখো, দেখো এই যে এটা হচ্ছে মাথা, যেটা কিনা প্রোটিন বা আমিষ দিয়ে গঠিত। তার এই আবরণী, টোটাল আবরণীটাই প্রোটিন বা আমিষ দিয়ে গঠিত। এই ভিতরে এটা হচ্ছে ডিএনএ। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের। আমরা জানি ভাইরাস কি দিয়ে গঠিত? প্রোটিন আর ডিএনএ দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত না? এই যে দেখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাস প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে বিস্তারিত দেখাবো তোমাদের। তো ডিএনএটা হচ্ছে দুই সুতা, ঠিক আছে, আর আরএনএ হচ্ছে এক সুতা, নিউক্লিক অ্যাসিড। তো যদি কোনো ভাইরাসে এরকম দুই সুতা বিশিষ্ট নিউক্লিক অ্যাসিডটা থাকে, সহজে বলছি, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আর যদি কোনো ভাইরাস এরকম এক সুতা বিশিষ্ট নিউক্লিক অ্যাসিডটা থাকে, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা করোনা ভাইরাসের নাম শুনেছি, তাই তো? করোনা ভাইরাসে কিন্তু এরকম এক সুতা বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল, সেটা কি ছিল? আরএনএ ভাইরাস। তো ব্যাকটেরিওফাজের মধ্যে তুমি দেখো এখানে দুই সুতা বিশিষ্ট একটা নিউক্লিক অ্যাসিড, এটা কি ডিএনএ ভাইরাস। এই যে এটা হচ্ছে শার্টের মধ্যে একটা কলার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের কলার। এটা হচ্ছে লেজ, এবং এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। এগুলো সব কিন্তু প্রোটিন বা আমিষ দিয়ে গঠিত। স্পর্শক তন্তু। তাহলে তুমি দেখো ভাইরাস সম্পর্কে আমরা কি কি দেখেছিলাম। সে একেরিওটা রাজ্যের অন্তর্গত। তাকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাই না, তাই তো? তারপরে তার মধ্যে নেই প্লাজমা লেমা, নেই নিউক্লিয়াস, নেই সাইটোপ্লাজম। কোষের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গাণু তার মধ্যে নেই, কিছুই নেই। এই জন্য তাকে আমরা অকোষীয় বলে থাকি। তাহলে ভাইরাসের গঠন কি দিয়ে গঠিত? সে তার আছে প্রোটিন এবং ডিএনএ, শুধু এই দুইটা জিনিসই তার আছে। এই জন্য তার গঠন সরলতম, খুব সহজ গঠন। তার গঠন কি? সরলতম গঠন তার। এবং এই ভাইরাসকে আমরা প্রকৃত পরজীবী বলে থাকি। প্রকৃত পরজীবী বলে থাকি। দেখো আমরা ভাইরাস সম্পর্কে কত কত তথ্য লিখছি, এগুলো কিন্তু সব তুমি খাতায় নোট করে ফেলবা, বুঝতে পারছো? খাতায় নোট করলে তুমি এগুলো সৃজনশীল উত্তর করতে পারবা, এবং অবজেক্টিভের মধ্যেও তোমাকে প্রশ্নগুলো তুমি উত্তর করে দিতে পারবা, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে ভাইরাসকে আমরা কেন প্রকৃত পরজীবী বলে থাকি। দেখো, প্রকৃত পরজীবী কেন বলি? প্রথম কথা হচ্ছে পরজীবী কাকে বলে, এটা তো তোমাকে বুঝতে হবে। পরজীবী কাকে বলে? পরজীবী হচ্ছে
যে জীব অন্য জীবের মধ্যে বসবাস করে, পুষ্টি, খাদ্য, বাসস্থানের জন্য একটা জীব যদি অন্য জীবের উপর নির্ভরশীল হয় তাকে আমরা পরজীবী বলি। যেমন উকুন, কৃমি, এরা কি আমাদের মধ্যে বসবাস করে না? আমাদের মধ্যে উকুন হয়, কৃমি হয় পেটের মধ্যে। তাহলে এই যে কৃমি, খাবার খাই আমরা, পুষ্টি নেই কৃমি, চিন্তা করছো? তার মানে কি? তার মানে এই যে কৃমি, সে পুষ্টির জন্য, বাসস্থানের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। উকুন অন্য জীবের উপর নির্ভরশীল। ভাইরাসও ধরে নিলাম অন্য জীবের উপর নির্ভরশীল। তো তাকে কেন আমরা প্রকৃত পরজীবী বলছি, আর উকুন কৃমিকে কেন শুধু পরজীবী বলছি? কারণটা কি? কারণ আছে, দেখো। তুমি যদি তোমার মাথা থেকে একটা উকুন ধরে মাটিতে ফেলে দাও, সে কি মারা যাবে? মারা যাবে না। কিন্তু এই যে ভাইরাস, সে অন্য জীব ছাড়া বাঁচতেই পারে না। অন্য জীবের দেহের বাইরে বের হওয়ার সাথে সাথে কি হয়, তার এই প্রোটিন আবরণী থেকে ডিএনএটা আলাদা হয়ে যায়, তখন সে তার জীবনের লক্ষণ হারিয়ে ফেলে। আবার যদি আরেকটা জীবের ভিতরে যাওয়ার সাথে সাথে কি হবে, এই প্রোটিন আবরণী এবং ডিএনএটা একসাথে হয়ে যাবে এবং তার জীবনের লক্ষণ সে ফিরে পাবে। বুঝতে পারছো? তার মানে উকুন কিন্তু আমাদের দেহ ছাড়াও মাটিতে ফেলে দিলে সে বাঁচতে পারবে, মারা যাবে না। কিন্তু এই ভাইরাস, সে অন্য জীব ছাড়া তার জীবনের লক্ষণই প্রকাশ করতে পারে না, সে বাঁচতেই পারে না। এই জন্য ভাইরাসকে আমরা একবারে প্রকৃত পরজীবী বলি, সে পুরো অরিজিনাল পরজীবী একবারে। ঠিক আছে? তো এই যে ভাইরাস, তার গঠন কিরকম হতে পারে দেখো। সে গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে। কিরকম হতে পারে ভাইরাসের আকৃতি? হতে পারে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির মতো হতে পারে। তারপরে কার মতো হতে পারে? পাউরুটির মতো হতে পারে। ঠিক আছে? এর হচ্ছে ভাইরাসের কি গঠন। ভাইরাস এরকম হতে পারে, গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ব্যাঙাচির মতো হতে পারে, পাউরুটির মতো হতে পারে। আবার আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করবো, দেখবা ব্যাকটেরিয়ার গঠনও গোলাকার হয়, দণ্ডাকার হয়, তবে ব্যাঙাচির মতো আর পাউরুটির মতো হয় না। ব্যাকটেরিয়ার গঠন হয় গোলাকার, দণ্ডাকার, কমার মতো, আমরা কমা চিহ্ন দেই না, এরকম কমার মতো, এবং পেঁচানো। এই এই গঠনগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার। তো এই হলো গিয়ে ভাইরাসের গঠন। এখন ভাইরাস, সে কিন্তু আমাদের জন্য উপকারী এবং অপকারী দুইটাই। সে কিভাবে অপকারী? প্রথম কথা হচ্ছে, সে বিভিন্ন রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, কলেরা, ইভেন এই যে কোভিড-19, এটা কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। সে এই ধরনের বিভিন্ন রোগ সৃষ্টি করে, বসন্ত, হাম, কলেরা, ঠিক আছে, কোভিড-19, এই রোগগুলো ভাইরাস দিয়ে সৃষ্টি। তাই এগুলো কি মানুষের রোগ হলে কি মানুষের ক্ষতি হয় না? তাহলে ভাইরাসের এগুলো অপকারিতা। কি কি রোগ সৃষ্টি করে দেখো তো? বসন্ত রোগ সৃষ্টি করে, হাম সৃষ্টি করে, সর্দি, তারপরে কলেরা, হ্যাঁ, তারপরে কলেরা না, সর্দি, তারপরে আমরা কোভিডের কথা বলতে পারি। এগুলা সে ভাইরাস সৃষ্টি করে। শুধু যে মানুষের রোগ সৃষ্টি করে এমন কিন্তু না, সে কিন্তু উদ্ভিদের রোগও সৃষ্টি করে। সে উদ্ভিদকেও ছাড় দেয় না। সে ধানের টুংরো রোগ সৃষ্টি করে। কি রোগ বলতো? ধানের টুংরো রোগ। তারপরে তামাক পাতায় এক ধরনের রোগ সৃষ্টি করে, এটা বলে তামাকের মোজাইক রোগ। বুঝছো? তামাকের মোজাইক রোগ সে সৃষ্টি করে। ধানের টুংরো রোগ সৃষ্টি করে, তামাকের মোজাইক রোগ সে সৃষ্টি করে। খুবই খারাপ, সে অনেক রোগ সে সৃষ্টি করে। কিন্তু এই যে সে এত রোগ সৃষ্টি করছে, তারপরেও কিন্তু আবার সে উপকারও করে। বুঝছো? এই যে বসন্ত বলো, হাম বলো, এই যে রোগগুলো সে সৃষ্টি করে, এই রোগের টিকাগুলো আবার ভাইরাস থেকেই তৈরি করা হয়। বুঝতে পারছো? তাহলে অনেক মহামারী রোগের টিকা থেকে তৈরি করে আমরা, এই ভাইরাস থেকে তৈরি করি। তাহলে ভাইরাস তো আবার এদিক থেকে উপকারও করে।
তাহলে ভাইরাসের অপকারী দিকও আছে, উপকারী দিকও আছে। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করব বলো? এরপরে থেকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, ছত্রাক নিয়ে আলোচনা করব, শৈবাল নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করেছি? অণুজীব, অণুজীব জগৎ এবং ভাইরাস। আমি যা যা লিখেছি তুমি যদি খাতায় এগুলো নোট করো, খুব ভালো করে পড়ো, অণুজীব, অণুজীব জগৎ এবং ভাইরাস থেকে প্রশ্ন করে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আমাদের ড্যাফোডিল একাডেমি এটা হচ্ছে গিয়ে ডাঙ্গা বাজারে, ডাঙ্গা বাজার, পলাশ, নরসিংদী। এই হলো আমাদের অফলাইন কোচিং সেন্টারের ঠিকানা। ঠিক আছে, এটা অফলাইন কোচিং সেন্টারের ঠিকানা আমাদের। তোমরা যারা আশেপাশে আছো, পলাশ, নরসিংদী থেকে যারা ডাঙ্গা বাজারে আসতে পারবা, খুব সহজে যাতায়াত করতে পারবা, তোমরা আমাদের অফলাইন সেন্টারে এসে একবারে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমাদের ক্লাস চলছে, তোমরা ক্লাস করতে পারবা। আর যদি যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে 0197273168 তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবা। তোমাদের যত সমস্যা, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।